যা প্রাথমিক শিক্ষক নিয়োগে যত সামান্য বলতে পারেন। অন্ততপক্ষে 2000 কোটি টাকা যদি বরাদ্দ হতো প্রাথমিক শিক্ষক নিয়োগে, যা টেট উত্তীর্ণ যা ফর্ম ফিল আপ হচ্ছে ম্যাক্সিমামই বেরিয়ে যেত। কিন্তু এই জায়গাটা কেন হলো জানি না। এসএসসির কারণেও হতে পারে, এসএসসির এই সমস্যার কারণেও হতে পারে। তাদের পরবর্তীতে 17,000 ভ্যাকান্সি পাওয়া হলো, কিন্তু প্রাথমিকে ভ্যাকান্সি বাড়ানোর জন্য বিভিন্ন জায়গায় বলেছি, কিন্তু এখনো পর্যন্ত সেই খবর নেই। উপরন্ত 4000 আমাদের যে ন্যায্য ভ্যাকান্সি, সেই 4000 ভ্যাকান্সি কিন্তু অলরেডি এসএসসির জন্য কিন্তু কেটে রাখা হয়েছে। যারা এসএসসির যারা চাকরি হারা, যারা প্রাইমারি চাকরি ছেড়ে দিয়ে এসএসসিতে গিয়েছিল, যাদের চাকরি নেই, তাদের জন্য কিন্তু একটা ভ্যাকান্সি কেটে রাখা হয়েছে। আমাদের প্রধান লক্ষ্য, গুরুত্বপূর্ণ লক্ষ্য ভ্যাকান্সি বাড়ানো। এটা আপনারা হয়তো ভাবছেন যে আন্দোলন কেন হচ্ছে না। আপনারা এটাও জানেন যে আমরা আন্দোলন না করলেও, কোনো কর্মসূচি ঘোষণা না করলেও পুলিশ আমাদেরকে তাদের নজরদারিতে রাখছে। এবং যেদিন মাননীয় মুখ্যমন্ত্রী এই বনগাঁয় এসেছিল, সেদিনও কিন্তু আমাদের থানায় থাকতে হয়েছিল সেই দিনটা, যাতে আমরা ওখানে গিয়ে আন্দোলন করতে পারি। সেই ভয়ে ডিআইবি, এসবি, আইবি, সেই ভয়ে আমাদের কিন্তু থানায় বসিয়ে রাখা হয়েছিল। খারাপ ব্যবহার হয়নি। তো এটা হচ্ছে, কেন আন্দোলন করছি না আপনারা সবাই বুঝতে পারছেন। আর সবচেয়ে বড় কথা, আন্দোলন থেমে গেছে তা নয়, দীর্ঘদিনের বঞ্চনার শিকার। আপনারা হয়তো ভাবছেন যে এই 2 মাসে কেন আন্দোলন হলো না। প্রসেস শুরু হয়ে গেছে। আমরা আমাদের দিক থেকে কোনো না কোনো কর্মসূচি অবশ্যই একটা চিন্তা ভাবনা আছে, আপনারা সেটা জানতে পারবেন। ন্যায্য দাবিতে বারে বারে মাননীয় মুখ্যমন্ত্রী, সিএমও অফিস, মাননীয় অভিষেক ব্যানার্জির অফিস, বিকাশ ভবন, শিক্ষা দপ্তর, এলিমেন্টারি এডুকেশন, আমরা বিভিন্ন একেবারে পশ্চিমবঙ্গের যে শিক্ষা দপ্তর, যে প্রাইমারি সেকশনের একদম পুরো মুখ্য আধিকারিক, তাদের সাথেও কথা বলেছি ভ্যাকান্সি বাড়ানো নিয়ে। কিন্তু যেটুকু জানলাম, মাননীয় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ ছাড়া কিন্তু ভ্যাকান্সি বাড়বে না। সামনের দিনের কর্মসূচি অবশ্যই হবে, কারণ যেখানে আপনারা দেখতে পাবেন, যদি নোটিফিকেশন দেখেন, এসএসসির যে পরে আবার 17,000-এর মতো প্রায় ভ্যাকান্সি ইনক্রিজ করা হয়েছে। আর তাদের যে অর্থ দপ্তর, তাদের যে অর্থ বরাদ্দ করেছে, সে তুলনায় প্রাথমিকে 613.15 এইরকম একটা অর্থ বরাদ্দ করেছে, যেটা একেবারেই সামান্য। এটা যদি 2000 কোটি টাকা হতো, তো যা টেট উত্তীর্ণ আর যেসব স্কুলগুলো শিক্ষকেরা হবে অলরেডি বন্ধ হচ্ছে বা শিক্ষক শূন্য হয়ে গেছে, সেই স্কুলগুলো হয়তো বাঁচত। যাক, বিষয়টা আমাদের নজরে আছে। আর যে কথাটা বলার জন্য লাইভে এলাম, আপনারা হয়তো প্রত্যেকেই পড়াশোনার মধ্যে আছেন। ফোন আসছে। প্রত্যেকেই পড়াশোনার মধ্যে আছেন, থাকাটা স্বাভাবিক। মক দিচ্ছেন, ডেমো দিচ্ছেন, বারে বারে ডেমো প্র্যাকটিস করছেন, অবশ্যই করুন। আজ কত ফর্ম ফিল আপ আজ লাস্ট হলো জানি না, কালকে তো দেখলাম 15,000-এর মতো এরকম হয়েছে। আজকে হয়তো 2-1,000, 3,000 বাড়তে পারে। তো এই শেষ একটা সপ্তাহে দেখার আছে যে কত ফর্ম ফিল আপ হচ্ছে। এর মধ্যে ডিএলএড পূর্ণ প্রশিক্ষিত ছাড়াও বিভিন্নভাবে অনেকে ফর্ম ফিল আপ করছে। নজরে আছে, প্রত্যেকটা দিক নজরে আছে। আপনারা প্রত্যেকেই যখন বাড়িতে পড়াশোনা করছেন, রোজ কিন্তু আমাদের মোহিত থেকে শুরু করে আমরা রোজ কিন্তু আমরা সকালে যাচ্ছি হাইকোর্টে, রাত্রে 11টায় বাড়িতে ফিরছি। কেন? এই গুরুত্বপূর্ণ একটা দিন, একটা ঘন্টা, একটা মিনিট প্রত্যেকে কিন্তু এটা কাজে লাগাচ্ছে পড়াশুনো নিয়ে। কিন্তু আমরা চাইছি যাতে কম্পিটিশন না বাড়ে। আপনারা হয়তো ভাবছেন যে কি করছে, কোথাও কিছু হচ্ছে না, এই কম ভ্যাকান্সি। সবার তো একটাই দাবি যে কম ভ্যাকান্সি, একটাই অভিযোগ যে ভ্যাকান্সিটা বাড়ানো। তো এই শুধু ভ্যাকান্সি বাড়ানো তো আমাদের গুরুত্বপূর্ণ লক্ষ্য, কিন্তু তার সাথে সাথে যাতে কম্পিটিশন না বাড়ে সে দিকটাও কিন্তু দেখার দরকার। আইনি দিকগুলো কিন্তু কেউ নজরে রাখছে না, একমাত্র ঐক্যমঞ্চ ছাড়া আইনি দিকগুলো কিন্তু কেউ নজরে রাখছে না সেইভাবে। আপনারা জানেন গতদিনে ম্যাট 1594, যেটা 2014 সালের প্রশ্ন ভুল, সেখান থেকে 1 লক্ষ
টেট কোয়ালিফাইড হতে পারে নতুন করে। তো সেটা আমরা আইনি লড়াই জারি রেখেছি। আপাতত খুব দ্রুত আবার সেটা হেয়ারিং আছে 2026 সালে। এরপরেও 2022-এর প্রশ্ন বলল 1060, আমরা প্রথম দিকে আমরা আইনি মানে আমাদের দিক থেকে সিনিয়র অ্যাডভোকেট দাঁড় করিয়েছিলাম। আবার তারপর পর্ষদ এটা দেখেছে এবং মাননীয় সভাপতি মহাশয়, প্রেসিডেন্ট গৌতম পাল মহাশয় বারে বারে বলেছিলেন 1 নাম্বারও বাড়বে না, কারণ বাইরে থেকে এক্সপার্ট এসে কিন্তু এটা ভেরিফাই করা হয়েছে। যাই হোক, আমরা যাচ্ছি না সে বিষয়গুলো, কিন্তু এর বাইরেও কিন্তু আইনি সমস্যা আছে। এর বাইরে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে জটিলতা তৈরি হবে, কম্পিটিশন বাড়বে। কেন যাচ্ছে? আমরা সকালে যাচ্ছি, আবার রাত 11টায় বাড়ি ফিরছি, কি কারণে? অনেকেই তো দেখলাম যারা সমালোচনা করে তারা বলছিল যে এরা শুধু একবার কোর্ট একবার এপিসি ভবন, এরা এই করছে। কিন্তু কেন করছি? কোর্টে কেন যাচ্ছি? কিছু কিছু আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন 15-16 হাজারের মতো এখন ফর্ম ফিল আপ হয়েছে। এটা বেশি দূর উঠবে বলে মনে হচ্ছে না, তবে লাস্ট উইকগুলো একটু বেশি ফর্ম ফিল আপ হবে। তো আমরা কিছু কিছু পদক্ষেপ কিন্তু অলরেডি নিয়ে নিয়েছি। আমরা যদি মামলাগুলো ঠিকঠাক তুলতে পারি, সামনের দিনে কিন্তু কম্পিটিশন অনেকটাই কমবে। সামনের দিনে কম্পিটিশন কিন্তু অনেকটাই কমবে। আপনারা বিভিন্ন জেলায় পড়াশুনো করছেন, সবাই টার্গেট আমার এবারে কিন্তু যে কোনোভাবে কিন্তু আমার স্বপ্ন পূরণ করতেই হবে। তো তার মধ্যে দেখতে পাচ্ছেন অনেকের স্কোর অনেক হাই, এতে হবে, অনেকে ভেঙে পড়ছেন। এত কম ভ্যাকেন্সি, একটা অভিযোগ থাকেই। আমাদের নিজেরাই সেভ নেই, কেউই সেভ নেই যে এত কম ভ্যাকেন্সিতে কি হবে। কিন্তু তারপরেও কিন্তু আমরা আইনি দিকটা জোর দিচ্ছি। আইনি দিক কি জোর দিচ্ছি? যারা পরবর্তীতে যারা ট্রেনিং প্রাপ্ত হয়েছে 2022-এর টেট বা 2023-এর টেট, আমি আইনি দিকগুলো সব ক্লিয়ার করছি না, বা কারো নাম কিছু কিছু নাম আমি নিচ্ছি না। সবাই একটা কথা ভাববেন যে এটা পুরোটা আইনি লড়াই, কোনো পার্সোনাল বা ব্যক্তিগত আক্রমণ নয়। আমরা এই কম ভ্যাকান্সি হলেও সামনের দিনে ভ্যাকান্সির জন্য কর্মসূচি অবশ্যই করব। আর যেটা যে কম্পিটিশন পরবর্তীতে যারা ডিএলএড করেছে, এছাড়াও যারা বিভিন্ন অবৈধ পথ অবলম্বন করে যারা ডিএলএড করেছে, এনআইএস হোক বা আদার্স যারা হোক, আইনি পদক্ষেপ কিন্তু আমরা অলরেডি নিয়েছি। প্রথম এবং প্রধান কথা, যারা টেট উত্তীর্ণ 23 জেলায় আছেন, যারা পূর্ণ প্রশিক্ষিত হয়ে 12 মাসের 24 মাসের কোর্স কমপ্লিট করে যারা টেট উত্তীর্ণ হয়েছে, তারা যদি পাশে না থাকেন তাহলে কিন্তু সম্ভব হবে না। আমরা আইনি দিকগুলো দেখার জন্য তো যথেষ্ট ফান্ডিং প্রয়োজন। সুপ্রিম কোর্টে গেছি, আমরা সুপ্রিম কোর্টে বিএড ডিএলএড এর ক্লারিফিকেশন গেছি, ম্যাট 1594-এ গেছি। তো প্রত্যেকেই যারা ফান্ডিংটা প্রয়োজনীয়, ফান্ডিং না থাকলে কিন্তু আমরা সুপার সিনিয়র অ্যাডভোকেট দিতে পারবো না। আমরা দেখতে পাচ্ছেন যে এক শ্রেণী কিন্তু মোহিত বা আমাদের নামে বা আমার নামে এক শ্রেণী কিন্তু বিভিন্ন রকম গুজব রটিয়ে যাচ্ছে। কারণ এক শ্রেণী যারা পরবর্তীতে ট্রেনিং হয়েছে তারা কিন্তু লেগে থাকবে, তারা কিন্তু পিছনে লেগে থাকবে, তারা চাইবে না, মানে কেউ ইন্টারভিউ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে কিন্তু আইনতভাবে তারা আটকে যাচ্ছে। কিন্তু কারা আটকাচ্ছে? আমরা আটকাচ্ছি। তারা কিন্তু চাইবে না, তারা কোনোদিন ভালো চাইবে। প্রশিক্ষিত সকল গ্রুপদেরকে বলবো, দেখুন এই মুহূর্তে আমি আইনি বিষয়গুলো বলতে পারছি না, বলতে পারছি না, কিন্তু সামনের দিনে বড় বড় মামলার রায় আশা করি, আমাদের যে গ্রাউন্ড আছে বড় বড় মামলার রায় কিন্তু আমরা বের করে নিয়ে আসব। আমরা বিচারপতি, আমরা মহামান্য কোর্টের কাছে আমাদের দাবি জানাবো বিষয়গুলো নিয়ে। আমরা শেষ পর্যন্ত আছি, কিন্তু ফান্ডিং কিন্তু অবস্থা মোটেও ভালো নয়। প্রত্যেকে আজকে লাইভটা দেখে প্রত্যেকেই ফান্ডিং এর পথ এগিয়ে, মানে না দিলে সম্ভব নয়। ছোট ছোট বিভিন্ন গ্রুপ আছে, তারা একভাবে চলছে, কিন্তু সকলের মাথা কিন্তু এই 2022 সালের টেট উত্তীর্ণরা। আমাকে দেখেছেন
যে প্রথম থেকেই 3 জন 4 জন থেকে শুরু করা হয়েছিল। যে কোনো গ্রুপই হোক না কেন, আমাকে প্রত্যেকেই যারা পূর্ণ প্রশিক্ষিত হয়ে টেট উত্তীর্ণ হয়েছেন, একটু হলেও তো ভালোবাসেন। তাদের উদ্দেশ্যে বলছি যে দেখুন, আইনি পদক্ষেপগুলো দেখুন, সবার মন ভেঙে আছে। তো এই কম ভ্যাকেন্সির জন্য কিন্তু এই ভাঙাটা একটা দিন থাকবে না, ঠিক বেরিয়ে আসবে। কিন্তু আমাদের এই সময়গুলো আমাদের আইনি পদক্ষেপের জন্য কিন্তু ফান্ডিং প্রয়োজন। আমি ডিটেলস সোমবারেও একটা লাইভ করব হাইকোর্ট থেকে, আপনারা দেখতে পাবেন এটা কোন পথে যাচ্ছে, আপনারা দেখতে পাবেন। যারা টেট উত্তীর্ণ হয়তো সবাই গ্রুপে নেই, কিন্তু যারা লাইভ দেখছে তারা অন্তত এই বিভ্রান্তমূলক কথা বাদ দিয়ে, যারা ঢুকতে পারছে না তারা বিভ্রান্তমূলক কথা তারা বলবে, তারা ছড়াবে। কিন্তু এই টেট উত্তীর্ণ এই 2022 সালের এই বিদেশ গাজীরা, এই মহিলারা, এরা যে লড়াইগুলো দিচ্ছে আগামী দিনে, এই লড়াইগুলো আপনারাই বলবেন। সব বলবো সেদিন, যেদিন স্কুলে যেতে পারবেন সব সেদিনই বলবো যে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছিল। আইনি পদক্ষেপ সামনে আসা সম্ভব বলাও ঠিক নয়। তো যারা এই একটা কিউআর কোড দেয়া হবে, সেই কিউআর কোডে আপনারা ফান্ডিং দেবেন। দেওয়ার পর তার তলায় একটা নাম আছে সুমিত বলে, তার নামে আপনারা স্ক্রিনশট, জেলার নাম এবং ফোন নাম্বার পাঠিয়ে দেবেন। আপনাদের একটা কেস আপডেট গ্রুপে যুক্ত করিয়ে দেওয়া হবে। সেখানে আপনারা সমস্ত তথ্য পাবেন, সোশ্যাল মিডিয়াতে যেটা পাচ্ছেন না। কিন্তু যখন আপনারা ফান্ডিং দিয়ে যে কেসের জন্য আপনারা যুক্ত হচ্ছেন, যে এই কেসের জন্য আমি কন্ট্রিবিউট করছি, সেই কন্ট্রিবিউটটা বিফলে যাবে না, সেই কন্ট্রিবিউটটা মোটেও বিফলে যাবে না। সেই পদক্ষেপগুলো আমরা তুলে ধরবো। একটা দুটো হেয়ারিং করতে দিন। আমি কারোর নাম বলছি না, যারই নাম বলবো তাদের এই গ্রুপেই বিভিন্নভাবে কন্ট্রোভার্সি তৈরি করবে, নামে বাজে কথা বলবে, সাপ অভিশাপ দেবে। এটা তো স্বাভাবিক ধারণা হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ দেবী, এটা তো স্বাভাবিক ধারণা হয়ে দাঁড়িয়েছে যে ছোট্ট ছোট্ট গ্রুপ, হাজার হাজার গ্রুপ আছে, এক এক গ্রুপের এক এক রকম দাবি। সবার দাবি মানা সম্ভব নয়। আমরা ডিএলএড পরবর্তীতে টেট উত্তীর্ণ তাদের স্বার্থে লড়াইটা করছি, আর তাদেরকে প্রত্যেককে দলমত নির্বিশেষে, বিভিন্ন বিভিন্ন গ্রুপ নির্বিশেষে প্রত্যেকে পাশে দাঁড়ান। আজকে ফান্ডিংটুকু করুন। দেখুন যে বিষয়গুলো নিয়ে আমরা যাচ্ছি, আপনারা দেখছেন অলরেডি যে সেশনগুলো আপনারা দেখেছেন, যারা ফর্ম ফিল আপ করতে পারছে না তারাও কিন্তু আইনি পদক্ষেপ নিয়েছে, তো সেই আইনি পদক্ষেপে আমরাও কিন্তু ক্যান করে ঢুকলাম। আমরাও আমাদের জায়গা থেকে, আমাদের স্ট্রং পয়েন্ট আছে। আজকে যদি পরবর্তীতে যারা বিএড, যারা পরবর্তীতে ডিএলএড করেছে, তারা যদি ফর্ম ফিল আপ করতে পারে, তো সেটা কি হারে কম্পিটিশন বাড়বে বুঝতে পারছেন। আজকে 16,000 17,000 কিন্তু ফর্ম ফিল আপ এখনো কমপ্লিট হয়নি। এর মধ্যেও কাটছাট হবে, এর মধ্যেও বাদ হবে ভেরিফিকেশনে। সেদিকটা কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে দেখছি, একটা একটা করে ভেরিফিকেশন হবে। আর আমরা সব রকম ভাবে পর্ষদকে সেই পয়েন্টগুলো তুলে দেব। পূর্ণ প্রশিক্ষিত পরবর্তীতে ডিএলএড তাদের স্বার্থে হচ্ছে। ফান্ডিং দিন, প্রয়োজনীয় প্রত্যেকে লাইভ দেখে এড়িয়ে যাবেন না, অ্যাভয়েড করবেন না। প্রত্যেকেরই স্বার্থ জড়িয়ে আছে। আর যে বিষয়গুলো আপনারা বলছেন যে স্টেট ওয়াইজ হবে কি ডিস্ট্রিক্ট ওয়াইজ হবে, সেই বিষয়গুলো আমি একটু বলছি। এটা আমার ধারণা, পরবর্তীতে পর্ষদ কি করবে আমি জানি না। মনে করুন একটা জেলায় যে ভ্যাকান্সি, মানে 100 ভ্যাকান্সি রয়েছে, মনে করুন দিনাজপুর, তো সেইখানে কি হতে পারে, সেইখানটা স্টেট ওয়াইজ বা ডিস্ট্রিক্ট ওয়াইজ যে যাদের স্কোরটা বেশি হবে, মানে পুরোটাই স্টেট ওয়াইজ যার বেশি হবে দেখতে পাবেন ওই জেলা ভিত্তিক, সেই 100 ভ্যাকান্সিটা তাদের দেওয়া হবে, পরপর নাম দিয়ে দিয়ে তাদের দেওয়া হবে। তারপর যদি আপনারা যে জেলায় করুন না কেন, কেউ নদিয়া থেকে দক্ষিণ 24 পরগনায় যাচ্ছে, তো মনে করুন দক্ষিণ 24 পরগনার যে ভ্যাকান্সিটা আছে, আপনি যদি স্টেট ওয়াইজ যদি সেখানে আপনার যদি আপনি স্টেট ওয়াইজ যদি ওটা পূরণ করতে পারেন, কাট অফ পূরণ করতে পারেন, আর ওই ভ্যাকান্সির মধ্যে 700 কি 800, তাহলে আপনার ওই জেলায় পড়বে। তা না হলে আবার পরবর্তীতে ফুল স্টেট 22টা ডিপিএসসি বাদ দিয়ে স্টেটে যেটা পর্ষদে হবে, সেই পর্ষদে স্টেট ওয়াইজ কিন্তু আপনার যে কোনো জায়গায় পড়তে পারে। আপনি 24 পরগনা করলেন, কিন্তু 24 পরগনা যে ভ্যাকান্সি তার মধ্যে আপনি কাট অফ ক্লিয়ার করতে পারলেন না, প্রথম দিকে তারা পেয়ে গেল। বাদ বাকি যারা পড়ে থাকবে তারা কিন্তু
পুরো স্টেট তারা কিন্তু স্টেট ওয়াইজ হবে, হয়তো পড়ে গেল আলিপুরদুয়ার, হয়তো পড়ে গেল দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি বা বিভিন্ন এরিয়ায়, এরকম হবে। তো এটা নিয়ে আপনারা কেউ ভাববেন না, নিজের জেলা চুজ করতে পারেন। কারণ এই অন্য জেলায় গেলেন, সেই জেলাটা যদি আপনি র্যাঙ্ক করতে পারেন, সেই জেলায় যদি আপনি কাট অফ ক্লিয়ার করতে পারেন, বা ওই কয়েকটা ভ্যাকেন্সির মধ্যে যদি আপনি ঢুকতে পারেন, তাহলে সেই জেলায় আপনাকে পড়বে, সেই জেলায় আপনার পোস্টিং হবে ডিপিএসসি মারফত। তারপর যখন ডিপিএসসির শূন্যপদ যখন শেষ হবে, তখন স্টেট ওয়াইজ হবে, স্টেট ওয়াইজ তখন ডাকা হবে টোটালটাই, ঠিক আছে। পরপর এইরকম ভাবে হবে, প্রথম একজনকে ডাকলো, তারপর একজনকে ডাকলো, পরপর এটা কিন্তু পাবে। তখন আপনার যে জেলা চুজ করেছেন সেই জেলায় যে থাকবেন এমন কোনো ব্যাপার নয়। এটাই অনেকে এটা নিয়ে একটু করছে, এটা নিয়ে ভাবনা করবেন না। অনেকে 2017 এবং 2022 রিক্রুটমেন্ট, আমাদের এই 25 রিক্রুটমেন্ট নিয়ে অনেকে মানে একটু বিভ্রান্ত হচ্ছে। বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। আপনার জেলায় আপনি চুজ করতে পারেন, সবচেয়ে ভালো নিজের জেলায় চুজ করা, নিজের জেলা থাকা। অন্য জেলায় কেউ যেতে চাইলে যেতে পারেন, সেই জেলার অনুযায়ী আপনারা সেই জেলায় পোস্টিং পাবেন এমন নয়। যদি ক্লিয়ার করতে পারেন সেই কাট অফটা, সেই প্রথম দিকে যদি আপনি কাউন্সিলিংয়ে আসতে পারেন, তো সেই জেলায় আপনি পেয়ে যাবেন। তা না পেলে আপনি স্টেট ওয়াইজ, স্টেট লেভেল থেকে যেটা হবে সেটাই যেখানে হবে, ওই জেলায় নাও হতে পারে, অন্যান্য জেলায় হতে পারে। যাই হোক, প্রত্যেকে একটা কথা আমি বলবো, ফান্ড দরকার, অর্থ দরকার, মানে আইনি পদক্ষেপগুলো নিতে গেলে। আপনারা অনেকে লাইভ দেখছেন, দেখে ওই পর্যন্ত বন্ধ করে রাখছেন। দেখুন সামনের দিনে কতটা কম্পিটিশন, আমরা বলেছিলাম কম্পিটিশন বাড়াতে দেব না, আপনারা মনে করছেন সব এমনি এমনি হয়ে যাচ্ছে, আইনি পদক্ষেপ নিতে হচ্ছে না। সবচেয়ে দুর্ভাগ্য কি জানেন? দুর্ভাগ্য কথাই বলবো যে 22 সালের কিন্তু অতিরিক্ত পাস করেছে বলে, অতিরিক্ত গ্রুপ আছে বলে। আজকে 2017 সালে টেটে যদি এরকম পাস করতো, 12-13 হাজার যদি কোয়ালিফাই করতো, 15 হাজার কোয়ালিফাই করতো, তাদের নিয়ে কিন্তু লড়াইটা ভালো দিয়েছিল তারা। সবগুলো একটা হাতের মধ্যে ছিল, সবগুলো তাদের মধ্যে একটা গ্রিপের মধ্যে ছিল। যখন যা বলতো একসাথে সবাই ঝাঁপিয়ে পড়তো। আমরা ডিএলএড টেট উত্তীর্ণরা বিভিন্ন গ্রুপ খুলেও কিছু হবে না, শুধুমাত্র বিভ্রান্ত ছড়াবে। প্রত্যেকে ফান্ডিং করুন, যারা করেছেন আবারও করুন, প্রত্যেকে ফান্ডিং এর পথে এগিয়ে দিন। আজকে লাইভটা দেখার পর ফান্ডিং ছাড়া কিন্তু এগোতে পারবো না। সততার সাথে এগোচ্ছি, সামনের দিনে দেখতে পাবেন বেশ কিছু পদক্ষেপ। আপনারা হয়তো ভাবছেন যে এই তো ইন্টারভিউ শুরু হয়ে গেল, এখন কি হবে। আমি প্রত্যেক টেট উত্তীর্ণদের, আমার মা বাবাদের বলবো, আমাদের কিন্তু পদক্ষেপ নেওয়া কিন্তু এইবারে শুরু হয়েছে। আমাদের কিন্তু আইনি পদক্ষেপ যেটা আগে ছিল না, আমরা প্রসেসে ঢুকে গেছি অলরেডি, এইবারে কিন্তু শুরু হয়েছে। আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না। যারা পরবর্তীতে যারা ডিএলএড করছে, যারা অবৈধভাবে ডিএলএড প্রশিক্ষণ নিয়েছে, যারা বিভিন্ন সার্ভিস রুল ব্রেক করে যারা নিয়োগে আসার জন্য চেষ্টা করছে, সব লক্ষ্য আছে, আমি নাম উচ্চারণ করছি না। আমরা আইনি পথে লড়াই চালিয়ে যাব। আর এই আইনি পথে যেতে গেলে ফান্ডিং প্রয়োজন। এখানে কিউআর দিচ্ছে, প্রত্যেকেই নিজের মতো কন্ট্রিবিউট করুন, 500-600 যা হোক কন্ট্রিবিউট করুন, বিফলে যাবে না। লড়াইটা শেষ পর্যন্ত দিচ্ছি। দেখুন কম্পিটিশন কতটা কমে। আমরা আজকে যারা ঢুকতে পারছে না, যদি সেটা যদি অনলাইনে করতে পারতো ফর্ম ফিল আপ, কোথায় গিয়ে দাঁড়াতো আপনারা জানেন? কোথায় গিয়ে আজকে দাঁড়াতো? আজকে 14, 15, 16 এখন কত হচ্ছে কেউ একটু কমেন্ট করতে পারেন। পরিশ্রম করছে মোহিত, সকালে যাচ্ছে, ভোরবেলা বেরোচ্ছে, আর রাত্রে 11টায় বাড়ি ফিরছে। আমি গতদিন না গেলেও তার আগের দিন 11:30 বাড়িতে ফিরেছি। তারপরের দিন ডিসেবিলিটি যারা আছে, লোকোমোটর, ইউআর, ওবিসি, তারা আমাকে মেসেজ করেছিল, কিন্তু আমি তার পরের দিন যেতে পারিনি। সামনের দিন অবশ্যই আমি থাকবো ডিসেবিলিটিদের জন্য, যারা প্রতিবন্ধী, লোকোমোটর, ইউআর, ওবিসি, তাদের আন্দোলনের সমস্ত রকম সাহায্য করব। তো 11:30 এসেছি, আবার সোমবারে যাব। সোমবারে ওর কত রাত ফিরবো তার ঠিক নেই। অনেকে তো পড়াশোনা করছেন যে এখন কিসের আইনি পদক্ষেপ, আপনারা বুঝতে পারছেন না। সত্যি কথা বলতে কি, যারা বোঝার তারা বুঝতে পারছেন। আমাদের অনেকগুলো কেস গ্রুপ আছে, সেখানে আপডেটটা দেওয়া হয়, ফেসবুকে আপডেট দেওয়া যায় না। কারণ ফেসবুকে একটা লাইভ
প্রায় 50, 60 কে 70 কে করে একটা লাইভে দেখে, সবাই কি আর কি টেট উত্তীর্ণ? চলতি প্রাথমিক শিক্ষক নিয়োগে এই যে 13,421টা ভ্যাকান্সি, এই নামমাত্র ভ্যাকান্সি, এই ভ্যাকান্সি ইনক্রিজের জন্য কিন্তু আমাদের কর্মসূচি অবশ্যই আমাদের ভাবনার মধ্যে আছে, দেখতে পাবেন। শুধু আইনি পদক্ষেপগুলো প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, আইনি পদক্ষেপে সাহায্য করুন, যারা করেছেন আবারও করুন, দেখুন বিফলে যাবে না। আমরা কেস ডিটেলস এখন বলছি না, কিন্তু সোমবারে কিছুটা হলেও আভাস দেব, কারণ জেনে শুনে আমরা জেনে বুঝেই সকলের সামনে তুলে ধরবো। কারণ আইনি পদক্ষেপ নিচ্ছি, সকলে জানুক কি কি পদক্ষেপ নিচ্ছি। হয়তো একটা শ্রেণী যারা বঞ্চিত বলা যায় না, একটা শ্রেণী যারা ইন্টারভিউ বসতে পারবে না, তাদের তো একটা রাগ থাকবে, প্রত্যেকেই তাকিয়ে আছে ইন্টারভিউ বসার জন্য, কিন্তু আমরা তাকিয়ে আছে কম্পিটিশন যাতে না বাড়ে। আমার কথাটার মানে আপনারা বুঝবেন, কম্পিটিশন কমাতে চাইছি না, কম্পিটিশন যাতে না বাড়ে। কথাগুলোর ওয়ার্ডগুলো বুঝলে আপনারা, ওয়ার্ডগুলো একটু ভাবলে বুঝতে পারবেন। আমরা কম্পিটিশন কমাতে চাইছি না, কিন্তু কম্পিটিশন যেন না বাড়ে। সামনের দিনে দেখা হবে, শেষ পর্যন্ত দেখা হবে। সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন গ্রুপ খুলে যারা বিভ্রান্ত ছড়াচ্ছে, আর এরপরে যদি পার্সোনালি কোনো অ্যাটাক হয়, আমি তো জানিয়েছি, সামনের দিনেও অবশ্যই জানাবো। প্রত্যেকে নিজের নিজের জায়গা থেকে চেষ্টা করছে, প্রত্যেকের একটা স্বপ্ন পূরণের লক্ষ্যে চেষ্টা করছে। আগামী দিনে স্বপ্ন পূরণ হোক। আমরা আমাদের জায়গা থেকে টেট উত্তীর্ণ 23 জেলার সকল চাকরি প্রার্থীদের নিয়ে আমরা নোটিফিকেশন ছিনিয়ে এনেছি, ভ্যাকান্সি আসেনি। সেই দাবিতে কিন্তু কর্মসূচি হবে, একেবারে ভুলে গেছি তা নয়। আর জেলায় জেলায় মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের পরম শ্রদ্ধেয়া অভিভাবিকা যেখানে যাচ্ছে, আপনারা নিজের জায়গা থেকে তুলে ধরুন। কারণ আমাদের মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকার আমাদেরই তৈরি সরকার। আপনারা ডেপুটেশন লিখুন নিজে হাতে, যে এসএসসির যেমন ভ্যাকান্সি বাড়লো, তাহলে আমাদের প্রাইমারির ক্ষেত্রে এত কম ভ্যাকান্সি কেন? শেষ প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়েছিল 2014-2017 টেট উত্তীর্ণদের নিয়ে। শান্তিপূর্ণভাবে যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী যাচ্ছেন সেখানে জানান, আমরা জানাতে পারি। শুধুমাত্র কলকাতা ভিত্তিক আন্দোলন নয়, আপনার জেলায় যাচ্ছে, আপনি জেলায় বিভিন্নভাবে চেষ্টা করুন মাননীয়ার কাছে যাওয়ার জন্য। উনি বিষয়টা শুনলে অবশ্যই উনি কিছু না কিছু ভ্যাকান্সি বাড়াবে। বেশি দরকার নেই, অন্তত 10,000 ভ্যাকান্সি বাড়ানো হোক। 10,000 ভ্যাকান্সি বাড়লে অনেক ক্যান্ডিডেট কিন্তু অন্তত স্বপ্ন পূরণটা হবে। কিন্তু এই কম ভ্যাকান্সিতে আমরা কেউই সেভ নয়। আজকে জেনারেল বলুন, এসসি বলুন, ওবিসি বলুন, আর এসটি বলুন, কেউই সেফ জোনের মধ্যে নেই। কি হবে কেউই জানি না আমরা। নিজের জায়গাটা দিনরাত পরিশ্রম করতে হচ্ছে। এই যারা ফান্ডিং করছে এদেরকে গ্রুপে অ্যাড করা, এই অ্যাডভোকেটের সাথে কনফারেন্স করা, এই অ্যাডভোকেটকে তার সাথে কনফারেন্স করে পরের দিন ফাইল হবে, ভোরবেলা যেতে হবে, ফার্স্ট টাইমে ফাইল হবে। এই পরের দিন মামলার হিয়ারিং হবে, সেই মামলার ভোরবেলা উঠে যেতে হবে। অ্যাডভোকেটদের সাথে কনফারেন্স করতে গেলে 5টার পর, তো 5টার পর কনফারেন্স করলে সেই 5টা 6টা বেজে যায়, 7টা 8টা 9টা সেইখান থেকে বেরোতে হচ্ছে। তো পড়াশোনাটা প্রত্যেকেরই তো দরকার, কিন্তু আমরা চাইছি একটু কম্পিটিশন যদি না বাড়ে তাহলে অনেকটাই সবার কিন্তু সুযোগটা আসবে সামনে। ভ্যাকান্সি যে কোনো মুহূর্তে বাড়তে পারে, এটা আপনারা মাথায় রাখবেন। তবু আমরা কোনো আইন মানে কোনো পদক্ষেপ আমরা যে তুলে নিয়েছি, যে কোনো কর্মসূচি করব না বলে এরকম কথা নয়। সামনের দিনে অবশ্যই আমরা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য গুরুত্বপূর্ণভাবে আমরা মুখ্যমন্ত্রীর কাছে যাওয়ার বা মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন দেওয়ার চেষ্টা করব। জেলায় জেলায় মুখ্যমন্ত্রী যাচ্ছেন, তাদের বিষয়টা আপনারা তুলে ধরুন। আমাদের বিষয়গুলো মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরুন। আমি কয়েকটা কমেন্ট দেখব। একদম আইনি পদক্ষেপ, দিয়া সিংহা বলছেন আইনি পদক্ষেপ না নিলে প্রচুর জন এর একই স্কোর, আর তাদের জব হবে না, যাদের বেশি স্কোর তারাই পারবে। আমরা সেটাই করুন। হ্যাঁ, সেটা অবশ্যই করছি, এটা বাস্তবিক কথা। যারা আটকে গেছে, দেখুন অনেকে ভাবছে যে আমরা আটকানোর কেউ নয়। রুলস রেগুলেশন, রুলস যেটা সেটা গভর্নমেন্ট তৈরি করে, সেটা পর্ষদকে দেয়, পর্ষদ সেই রুলস মেনটেন করে। তোমরা কেউ এই রুলসের বাইরে, কেউ কোনো আধিকারিক রুলসের বাইরে নয়। রুলসের বাইরে কিচ্ছু হবে না, রুলসের বাইরে কোনো কিছু হবে না। অনেক কিছু সোশ্যাল মিডিয়াতে দেখতে পাবেন, ইউটিউবে দেখতে পাবেন, কারোর কথাতে রুলস তৈরি হয় না, রুলস গভর্নমেন্ট তৈরি করে। আর সেই রুলস বিকাশ ভবন, শিক্ষা দপ্তর, সেই রুলস পর্ষদ সেগুলো মান্যতা দেয়, সেগুলো মেনে চলে।
সুতরাং কে কিভাবে আমরা কাদের আটকেছি, আমরা কি আটকানোর কে? আমরা আটকানোর কেউই নয়। আর রিভ্যালুয়েশন যেটা বলছে, কোনো ডেট নেই, পরিষ্কারভাবে জানাচ্ছি। আমরা প্রত্যেকেই জানি যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই যে ওবিসি সমস্যাটা একটা বড় সমস্যা। ওবিসি সমস্যা দীর্ঘদিনের সমস্যা ছিল। তো অনেকেই আজকে হয়তো সার্টিফিকেট পাচ্ছেন, তারা কালকে করুন, এই সার্টিফিকেট দিয়ে করুন, নতুন সার্টিফিকেট দিয়ে, কোনো অসুবিধা নেই। কারণ এই সমস্যাটা শুধু আমাদের মানে প্রাইমারির ক্ষেত্রে নয়, প্রত্যেকটা ক্ষেত্রেই সমস্যা। রিভ্যালুয়েশন যেদিন পাবেন, যেদিন ফর্ম ফিল আপ করবেন, আপনার হাতে থাকলে হলো। আর তারপরেও যদি কেউ কিছু না পান, তাহলে পুরোনোটা দিয়ে করতে হবে এবং ভেরিফিকেশনের সময় সেটা দেখাতে হবে। চেষ্টা করুন রিভ্যালুয়েশনটা দ্রুত করার, এটুকু বলে। এতে কোনো ডেট ভিত্তিক নেই যে এই পর্যন্ত না হলে হবে না, এরকম কোনো ব্যাপার নেই। আপনার দুটো একটা প্রশ্ন করলে করতে পারেন, অনেকেই প্রত্যেক দিনই ফোন আসে ভালো। আর যাদের ভুল হচ্ছে, এডিট অপশন পাবেন, সে যেই ক্ষেত্রে হোক না কেন। নাম সিগনেচার হয়তো হবে বলে মনে হচ্ছে না, গতবারে শুনলাম নাম্বারের ক্ষেত্রেও নাকি দিইনি। তো দেখুন, অপেক্ষা করুন 9 তারিখ পর্যন্ত। এখন কোনোভাবেই পর্ষদে গেলেও হবে না, কারণ পোর্টাল যেহেতু এখন ওপেন আছে, এখন কোনোভাবেই এডিট হবে না। যদি কোনোভাবেই এডিট অপশন অবশ্যই দেবে, কথা হয়েছে, মানে সেদিন আমরা দেখা করেছিলাম। তো এডিট অপশন দেবে। আর যদি এডিট অপশন সেই মানে আপনার যে ভুলগুলো যদি সেখানেও যদি সমাধান না হয়, তাহলে আপনি যেদিন ইন্টারভিউ বোর্ড ফাইনাল যেখানে ভেরিফিকেশন হবে, ইন্টারভিউ যাওয়ার আগে আপনার 3 জায়গায় হয়তো ভেরিফিকেশন হবে, সেইখানটা আপনারা ভেরিফিকেশন করে নেবেন। কেউ বেশি নাম্বার দিয়ে দিলে, ভালো করে ভাবুন, অনেকের ভুল হয়েছে, কান্নাকাটি করছে, তো অনেকের বেশি নাম্বার দিয়ে দিল। মনে করুন ডিএলএড মনে করুন কারো 1300-র মধ্যে, কেউ মনে করো 1100-র জায়গায় 1250 দিয়ে দিল। তো সেই নাম্বারটাকে তার দেবে? সেই নাম্বারটা আপনি সেই ফর্ম হার্ড কপি বের করা হবে, সেটা যেদিন ইন্টারভিউ সেদিনে আপনার মানে আপনার মানে কাছে যে সার্টিফিকেট আছে তার সাথে মেলানো হবে। কম বেশি হলে ওখান থেকে ঠিক হয়ে যাবে। এটা নিয়ে অহেতুক আপনারা চিন্তা ভাবনা করবেন না। দেখুন, আপনারা যেগুলো বলছেন, তো যেসব কথাগুলো লিখছেন যে এদের আটকান, ওদের আটকানো হোক, তো সবগুলোই কিন্তু মাথায় আছে। আর আপনাদের কাছে কোনো ডকুমেন্টস যদি থাকে, যে কোনো রকম ডকুমেন্টস যদি থাকে আমাদের কাছে পাঠাতে পারেন, বিষয়গুলো দেখা হবে। এখন সোশ্যাল মিডিয়াতে প্রত্যেকেই দেখছেন, যে 23-25 সেও দেখছে, যে 22-24 সেও দেখছে, যে ইন সার্ভিস সেও দেখছেন, যে এনআইএস সেও দেখছেন। তো কারোর যে স্বপ্ন, তাদেরকে তো আমরা ভাঙতে পারি না। তো আইনি দিক থেকে কোনো পার্সোনালি অ্যাটাক না, আইনি দিক থেকে কোর্টের কাছে দ্বারস্থ হব যে এই ব্যাপার, এনসিটির গাইডলাইন এটা, এনসিটি গাইডলাইন এটা, পর্ষদ ডিএলএড এর ভর্তির ডেট দিয়েছিল এটা, পর্ষদ ডিএলএড দের মেরিট টানিয়েছিল এই টাইমে, তারা ভর্তি হয়েছিল এই সময়। তো ডিটেলস তুলে ধরবো, এনসিটির গাইডলাইন মেনে চলবে, তো কোর্ট সেটা দেখবে। তো ব্যক্তিগত কোনো আক্রমণ নয়। যারা বিভিন্নভাবে ব্যক্তিগতভাবে বিভিন্ন কথা মানে রটিয়ে বেড়াচ্ছেন গুজব, সেগুলো থেকে বিরত থাকা আমাদের কাজ। মানে আমি তো কোনোদিন করি না। দেখতে পাবেন সামনের দিন আইনিভাবে যারা লড়াই করেছে, যারা ফর্ম ফিল আপ করতে পারছে না, তারা আইনি পথে গেছে, হেয়ারিং হয়েছে, আমরাও পার্টি হয়েছি, আমাদের কথা জানাচ্ছি। পার্সোনালি অনেকেই বলছে যে আপনারা পার্টি হতে গেলেন কেন, বিভিন্নভাবে পার্সোনালি বলছে, বিভিন্ন ভালো ভালো কথা বলছে, যে আপনারা তো আমাদের ছেড়ে দিতে পারতেন, আপনাদের এত ভয় কিসের, আপনারা পার্টি না হলে অডিশন কমে। আজকে 2022 সালের টেটু উত্তীর্ণ ডিএলএড যারা পূর্ণ প্রশিক্ষিত, তারা কত বৃষ্টিতে মিছিল করেছে, তারা কত বৃষ্টিতে ভিজেছে, তারা দুবার ধর্ণা করেছে, দুবার সল্টলেক করুণাময়ী বাস স্ট্যান্ড, ইন্টারন্যাশনাল বাস স্ট্যান্ড, তার পাশে সৌরভ গাঙ্গুলি একাডেমি, সেখানে দুবার এরম শীতকালে রাত কাটিয়েছি আমরা নবান্নে গেছি জানানোর জন্য, আমরা কতবার বিকাশ ভবনে গেছি তার কোনো ঠিক নেই।
শেষ কয়েকটা আন্দোলন অনেকে দেখেছেন যে ঐপিসি ভবন মুভমেন্ট, বিধানসভা অভিযান, আবারও ফোন করছে, বিধানসভা অভিযান, তারপর দেখলেন বারাসাত আন্দোলন। তো তারপরে নোটিফিকেশন এলো। দেখুন, আন্দোলন করতে চায় না যারা আধিকারিক, শাসক দল, প্রত্যেকের উদ্দেশ্যে বলছে আন্দোলন করাটা আমাদের লক্ষ্য নয়। আন্দোলন করে সরকারকে বিভ্রান্ত করা, বিভিন্ন মিথ্যা কথা বলা, এগুলো আমাদের একেবারেই উদ্দেশ্য নয়। আমরা সামান্য প্রাইমারি শিক্ষক হতে চেয়েছি। আজকে এই প্রায় শেষ প্রাইমারি শিক্ষক নিয়োগ হয়েছিল। আপনারা ভাবলে অবাক হয়ে যাবেন, যারা আধিকারিকরা বিভিন্ন দেখেন, অনেক বন্ধু আছে, অনেক দাদারা আছে যারা পার্টির লোকজন, তারাও লাইভটা দেখেন। তাদের উদ্দেশ্যে বলছি যে আমাদের লক্ষ্য ওটা নয় বিভ্রান্ত করা। আমরা আছি বলেই সরকার তৈরি হয়। তো শেষ প্রাইমারি শিক্ষক নিয়োগ হয়েছিল সেই 2017 আর 2014 সালের প্রাইমারি টেট নিয়ে। তারপর 2022 সালের টেট, প্রায় 5 বছর পর টেট হলো রাজ্যে। বছরে 2 বার নিয়োগ, কোনো টেট পাস বসে থাকবে না বলে বলা হয়েছিল। কিন্তু নামমাত্র 13,421টা ভ্যাকান্সি এবং নামমাত্র 613 কোটি টাকা বরাদ্দ করা হলো। সেটা আমাদের কাছে দুর্ভাগ্যের। অনেক ক্যান্ডিডেটরা এই অপেক্ষায় ছিল, তারা যে কিভাবে, সবার চাকরি দরকার নেই কিন্তু সবাই পায়ও না, সেটা আমরা প্রত্যেকেই জানি। কিন্তু অন্তত মিনিমাম ভ্যাকান্সিটা দেওয়ার দরকার ছিল, যেটা অন্তত কিছু 50,000 না হলেও 30,000 ভ্যাকান্সি হলে কারোর কোনো অভিযোগ অসন্তোষ হতো না। হ্যাঁ, টেট যারা 17 যারা 1 নাম্বার করে অ্যালুভিয়েশন যেটা 1 নাম্বার করে যারা পাচ্ছে, খুব কম সংখ্যক, আবার বলি খুব কম সংখ্যক। এর মধ্যে অনেক ব্যাপার রয়েছে, প্রত্যেকেই পাবে এমন নয়। তো তাদের আবার করে তাদের সার্টিফিকেট দেবে, তাদেরকে সার্টিফিকেট দেবে। এই প্রসেসটা কিছুটা হলেও হয়তো এর জন্য কিছুটা হতে পারে, পর্ষদের ভাবনা আছে, দেখা যাক, দ্রুত হয়ে যাবে। হ্যাঁ, শুভ মণ্ডল বলতে দাদা লোকোমোটরদের কি হবে? দেখুন, আপনাদের তো আইনিভাবে চেষ্টা করছেন, আইনিভাবে চেষ্টা করুন। আর বিকাশ ভবনে জানান, বিকাশ ভবনে বারে বারে যান। আপনারা যারা একটু ভালো চলাফেরা করতে পারেন তারা বিকাশ ভবনে যান। আর ইন সার্ভিস নিয়ে অনেকে জিজ্ঞাসা করছেন, চোখের সামনে দেখতে পাচ্ছি, অপেক্ষা করুন এই বিষয়গুলো। এখানে আর কিছু, যাই হোক, আমি প্রত্যেকের উদ্দেশ্যে আবার শেষ কথা বল, লাইভটা দীর্ঘায়িত করব না, অনেকেই পড়াশোনা করবে। যারা একেবারে সারাদিন ধরে পড়ছেন, সারাদিন ধরে প্র্যাকটিস করছেন, ডেমো দিচ্ছেন, প্রত্যেকেই করছেন, আমি নিজেও করছি। যেটুকু সময় পাই কোর্ট থেকে শুরু করে বিভিন্ন বিষয়গুলো জানাতে, বিভিন্ন আমরা আমরা যারা প্রাইমারি পর্ষদ, সবসময় তো যাওয়া হয় না, কোনো পদক্ষেপ, কোনো ব্যাপার গ্রাউন্ড পেলাম আমরা, সেটা দিয়ে মানে সেটা আমরা বলে আসি যে এই ক্ষেত্রে দেখুন, এটা যদি করতে চান তো এই সমস্যা আমাদের বঞ্চিত করা হবে। ভ্যাকান্সি তো আর প্রাইমারি সরকার দিতে পারে না। আর অনেকে কিন্তু সারাদিন মুখ গুজে পড়ছেন, কিন্তু ভালো, কিন্তু আইনি পদক্ষেপগুলোর জন্য সাহায্য করুন। প্রয়োজনীয় সাহায্য দরকার, প্রয়োজনীয় সাহায্য দরকার। আপনারা হয়তো বিভিন্ন গ্রুপ খুলে তারা বিভিন্নভাবে বিভ্রান্ত চড়াচ্ছেন, যে আমি ইন্টারভিউ দেবো, ইন্টারভিউ দিয়ে দিয়েছে, আর চাপ নেবো কেন, ইন্টারভিউ দিচ্ছি, পড়াশুনো করি। কিন্তু আইনি দিকগুলো দেখাটা খুব ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ। যে কিউআর দিচ্ছে সেই কিউআরে পেমেন্ট করুন, স্ক্রিনশট পাঠান। নিচে একটা নাম্বার দেয়া আছে দেখুন, সুমিত মণ্ডল বলে, ওই নাম্বারে স্ক্রিনশট আপনার জেলার নাম পাঠান, দেখবেন আপনাকে অটোমেটিক্যালি 24 ঘন্টার মধ্যে একটা গ্রুপে যুক্ত করা হবে। সমস্তটাই, যে ফান্ডিং কিভাবে কি হচ্ছে, কিভাবে খরচ হচ্ছে, প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খভাবে ওখানে তুলে ধরবে। যারা ফান্ডিং করেননি, লাইভটা দেখে থেমে যাবেন না, লাইভটা দেখে একেবারে থেমে যাবেন না। দেখুন, সামনের দিনে 2 থেকে 3-4টি পদক্ষেপ কিন্তু অলরেডি আমরা নিয়ে ফেলেছি। সেগুলো দেখবেন কিছু না কিছু ফল আসবে, আর এই পরিশ্রম বিফলে যাবে না, কিছুটা হলেও কম্পিটিশন বাড়বে না। আজকের ডেটে যারা আজকে সন্ধ্যাবেলা যারা বন্ধু বান্ধব ফর্ম ফিল আপ করছেন, জিজ্ঞাসা করুন। তারপর এরপরও ভেরিফিকেশন হবে, এরপরও ভেরিফিকেশন হবে, যতক্ষণ না পর্যন্ত প্যানেল বের হচ্ছে এবং যতক্ষণ না পর্যন্ত আমরা স্কুলে ফিরছি, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের এই আইনি পথে লড়াই, রাজপথের লড়াই জারি থাকবে। এটুকু বলে প্রত্যেকটাই উদ্দেশ্যে বলবো, দেখুন আমাদেরও
তো পড়াশুনো আছে, প্রত্যেক সময় আধা ঘন্টা 1 ঘন্টা করে লাইভ করছি, হাইকোর্ট যাচ্ছি। তো এই আইনি পদক্ষেপগুলো দেখে এড়িয়ে যাবেন না, প্রত্যেকে আজকে ফান্ডিংটুকু করুন, এটাই বলছি। সামনের দিনে দেখতে পাবেন সব কিছু। এটুকুই। 22-24রা কি ইন্টারভিউ বসতে পারবে? সময় বলবে, সময় 22-24 সময় বলবে। 23 স্টেট সার্টিফিকেট কবে দেবে? অপেক্ষায় থাকুন, দিয়ে দেবে। 23 স্টেটের সার্টিফিকেট তো ফর্ম ফিল আপ করতে লাগছে না। দেখুন, প্রত্যেকের জায়গা থেকে তৈরি করুন। কেউ 82 বলে ভেঙে পড়ছেন, আমার 82, আমার 83, 84। এই 10 নাম্বারটা অনেক বড় 10 নাম্বার, আর তার চেয়ে বড় হচ্ছে কম্পিটিশন বাড়তে না দেয়া। কম্পিটিশন যত বাড়বে ততই আমরা প্রত্যেকেই কিন্তু ভয়ে থাকবো। যত কম্পিটিশন কমবে তত নিজের স্বপ্ন পূরণের ক্ষেত্রে অনেকটাই বাধা কম হবে। আমাদের লক্ষ্য আছে, সব রকমভাবে কনফারেন্স করে প্রত্যেক দিন গিয়ে গিয়ে আমরা বুঝতে পারছি, গ্রাউন্ড তৈরি হয়েছে, সমস্ত বিষয় দেখা হচ্ছে। শুধু এটুকু বলবো, আজকে ফান্ডিংটুকু করুন। অনেকেই অজানা অচেনা আছেন, কিউআর কোড শেয়ার হচ্ছে, এখানে ফান্ডিং করুন, এটুকুই বলার। আর যাদের যা ভুল হচ্ছে আপনারা সেই ভুলগুলো অপেক্ষা করুন, এডিট অপশান দেবে, এডিট অপশান নিশ্চয়ই ঠিক হয়ে যাবে। না হলে ইন্টারভিউ বোর্ড থেকে যেদিন যাবেন সেদিন ভেরিফিকেশান, প্রচুর টেবিল থাকবে, সেই টেবিলে ভেরিফিকেশান করবেন যে এখানটা আমার ভুল হয়েছে, ওরা ওইখানেই বসে আপনার এডিট করে দেবে। সম্মান, শ্রদ্ধা প্রত্যেক বাবা মাকে যারা ভুল হচ্ছে যাদের, তারা কিন্তু অটোমেটিক একবার ফোন না ধরলে অটোমেটিক কল করেই যাচ্ছেন। তো লাইভটা এই জন্য একটু ডিস্টার্ব হচ্ছে। প্রত্যেকে ভালো থাকবেন। শুভরাত্রি।